গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে এখন সকাল 8:30। আমি স্নান করে ফুল তুলতে চলে এলাম, গোপোষণার সেবা দেব। প্রতিদিনকার মতো যেরকমভাবেই ভিডিওটা শুরু করি ঠিক সেরকমভাবেই শুরু করা আজকের দিনটাও। আর অবশ্যই যদি আমার এই ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল তোমাদের ভালো লাগে তাহলে প্রথমেই একটা লাইক করে কমেন্ট করে জানিও। যাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করে দিও যে কি ভালো লেগেছে বা কি সমস্ত, সেটা জানলে আমারও বেশ ভালো লাগে জানো তো। তাহলে তোমাদের সাথে তোমাদের সাথে একটা সুন্দর বন্ধন তৈরি হয়ে যায়। আর এই যে আমার গোপোষণার সেবা হয়ে গেছে, আর এদিকে গোপোষণার সেবার জন্য না ফুল আর সেরকম করে পাওয়া যাচ্ছে না, তাই কিছু গাঁদা গাছ নিজের হাতেই বানিয়েছি। গাছটা তো দেখলে কেমন হয়েছে গাছটা, সেটাও জানিও। আর এটাকে অনেক দিন ধরে যত্ন করে করে এই গাঁদা গাছটাকে আমি বানিয়েছি। বেশ কিছুদিন ফুল পাওয়া যাবে এর থেকে, কিন্তু ওই ফুল পেড়ে যে গাঁদা ফুল গাছ থেকে পেড়ে যে পুজো দেবো সেটা না ভীষণ খারাপ লাগে জানো তো। তারপরেও কিছু করার নেই, করতে তো হবে তাই না। আর এদিকে সমস্ত কাজ শেষ করে মেয়ের জন্য একটুখানি ম্যাগি বানাতে চলে আসলাম। ম্যাগিটা খাবে বলছিল, কারণ ওর একটা দাঁত নড়ছিল, তো কিছুই খেতে পারছিল না, শক্ত জিনিস। তো বলছিল আমাকে ম্যাগি করে দাও, ম্যাগি খাবো, গিলে গিলে খেয়ে নেবো এই তো। আর এদিকে দেখো আমি আমার জন্য 1 কাপ চা নিয়ে নিলাম, সাথে একখানা রুটিও নিয়ে নিলাম, এটাই আমার ব্রেকফাস্ট। তারপর এদিকে দেখো ফুলকপিটা কাটতে চলে এলাম। এর মাঝখানে মেয়ের একটুখানি কাজ ছিল, মেয়েটাকে একটুখানি মুখ ঠুক ধুয়ে তারপর খাবার দিয়ে বসিয়ে রেখে তারপর আমি এদিকে এসেছিলাম আমার চাটা খেয়ে জানো তো। কারণ ওই প্রত্যেকটা কাজের মাঝখানে যদি আবার ওকে ভুলে যাই তাহলে ওর কাজগুলো হয় না। আর সেরকম তো বোঝেরও এখনও হয়নি যে এতটা বড় হয়ে গেছে যে এখন ওর কাজগুলিও নিজেই করতে পারে। এখনও সেরকমভাবে ওকে আমি ওর কাজ করতে দিই না, বা সে করতেও পারে না। তো সেই কারণে তার কাজটাও একটুখানি গুছিয়ে করে দিতে হয়। তবে অবশ্যই আস্তে আস্তে করে ওকে সব কিছু শেখানোর চেষ্টা করছি, কারণ এখন তো একটু করে বড় হচ্ছে তাই না। আর ফুলকপিটা কেটে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, কারণ ফুলকপি বাঁধাকপি খেলেই দেখবে গ্যাস হয়, তাই একটুখানি ভাপিয়ে নেওয়াটাই ভালো। সাথে ফুলকপিটাকে একটুখানি ভেজে নিচ্ছি, আজকে একটা অন্য রকমের রেসিপি বানাবো। তো যে কারণে এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম মৌরি, সাথে দিয়েছিলাম এখানে একটা মশলা করেছিলাম ছিল কাজু বাদাম, পেঁয়াজ, তারপর একখানা টমেটো পেস্ট, আর সেটাতে দিয়েছিলাম দারচিনি আর এলাচ। সব কিছু একসাথে পেস্ট করে মশলাটা দিয়ে দিলাম তেলে। আর একই সাথে কিছুটা রুটিন মশলা, যেমন তোমার জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটুখানি চিনি, লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে নাড়তে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া, তো সেই কারণে না মশলাটা তোমার একটুখানি নিচে লেগেই ওঠে, তো সেই কারণে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। তারপর মশলার সাথে ভাজা ফুলকপিটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। আর রান্নাটা একটুখানি ডিটেলে শেয়ার করছি, ভীষণ ভালো হয়েছে রান্নাটা জানো তো, ভীষণ ভালো হয়েছে। এবার এটা একদম মশলার সাথে কষে আসার পর দেখো বেশ কিছুটা দুধ দিয়ে দিলাম। গরুর দুধ ছিল আমার কাছে, তোমাদের কাছে যাদের নেই তারা গরুর দুধ গুলে দিতে পারো। আর দুধ দিলে তরকারির টেস্টটাই অন্যরকম, একটা শাহি শাহি ব্যাপারটা চলে আসে তাই না। আর আমার এই দুধের তরকারি মানে দুধ দিয়ে রান্না করা, মাঝে মধ্যেই দেখবে আমি পনিরেও দুধ দিয়ে, আমার বেশ ভালো লাগে এরকম রান্না, খুব বড় খেয়ে পছন্দ করে। আর যেহেতু খুব বেশি রান্না আমি করি না, একদম টুকিটাকি 1 পদ 2 পদ 3 পদ এরকম, বা খুব বেশি হলে 4 পদ, তার মধ্যে দেখবে 1 পদ ও খায় না, আবার 2 পদ আবার মেয়ে খায় না, এরকম করে। আর রান্নাটা যেহেতু একটুখানি জুতসই না করলে না বড়েরা খেতে চায় না, তাই একটুখানি জুত করে রান্না করে দেওয়া এই তো। আর রান্নার মাঝখানে মাঝখানে অনেক বাসন মাজা হয়ে যায়। আশা করি সেটা আমাদের প্রত্যেকটা বাড়ির বউদের, মানে যারা আমরা গৃহিণীরা আছি তারা একদম কাজের মাঝখানে মাঝখানে কাজ করে নিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তাই না। তো আমিও তার ব্যতিক্রম নই। কাজের মাঝখানে অনেকটাই কাজ সারা হয়ে যায়, অনেকটা বাসনপত্র মাজা হয়ে যায় জানো তো। তো সেই কারণে না আর কাজটাকে সেরকম কঠিন মনে হয় না। ওই যে রান্নার পর এক গাদা এক বেসিন বাসন থাকবে, সেটা আমার কখনোই হয় না। বেশিতে বেশি হলে 2খানা কড়াই বা 1খানা কড়াই থাকে। আর যেহেতু এই জায়গাটা খুবই ছোট, তো রান্নার মাঝখানে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি না যে আমি কী কী কাজ করে থাকি।
আর এটা হচ্ছে আমার বুধবারের ব্লগ, যেটা তোমাদের কাছে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবারে, কিন্তু আমি গতকালকে মানে গত বৃহস্পতিবারে আমি ভিডিওটাতে ভয়েস দিতে পারিনি, কিছু ব্যক্তিগত কারণে ভয়েস দেওয়া হয়নি। তো সেই কারণে না ভিডিওটা তোমরা শুক্রবারেই দেখতে পাচ্ছ, মানে আজকেই তোমরা পেয়ে যাবে ভিডিওটা। আর দেখো এদিকে এবার সমস্ত কিছু সেরে আমার ঘরটাও মোছা হয়ে যাচ্ছে। আর কাজগুলি একটুখানি গুছিয়ে করলে কি হয় বলো তো, নিজের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়, তাই না? অনেকে বলে যে একা কাজ করতে ভালো লাগে না, একা কাজে, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার সংসারটাকে আমি একা নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আর যখনই কেউ রান্নাঘরে ঢুকে বলে রান্না করব, আমার মাই বলো বা আমার শাশুড়ি মাই বলো, আমার না কীরকম জানি একটু বিরক্তি ভাবই আসে, জানো তো। কারণ আমার মনে হয় যে আমার মতো করে কেউই করতে পারবে না। এটা কি সবার সাথে হয় সেটা প্লিজ একটুখানি জানিও। তাই ভয়ের চোটে ওরাও আর রান্নাঘরে ঢুকতে চায় না, জানো তো। আর দেখলেই তো আজকের মেনুতে ছিল মাছের ঝাল আর পেঁয়াজকলি আলু ভাজা, সাথে ফুলকপির একটা রেসিপি। সেটা আজকে সারা দিনের মেনু, একদম রাত অবধি। আর আমি ম্যাক্সিমাম টাইমে একদম রাতের রান্নাটাই করে রাখি, কারণ ওই যে শীতকাল, এমনিতেও শীতকাল, আর সেরকম করে যে দুবেলা রান্না করবো ওই এনার্জি আমার আর সন্ধ্যের পর থাকে না। কারণ এত কাজের পর সন্ধ্যের পর ইচ্ছে করে একটু শুয়ে বসে রেস্ট করে সময়টা কাটাই, জানো তো। তো সেই কারণে না একটুখানি তোমার বলতে পারো মানে একটু ফাঁকি দিই আর কি, একবেলাই রান্নাটা করে নিই। আর যেহেতু আমার বরের অতটা কি বলবো, অতটা ন্যাক নেই যে এটা খাবো না ওটা খাবো না, আবার রান্না করে দাও, তাহলে যদি এটা হতো তাহলে হয়তো বা আমি আর করতে পারতাম না, মানে রেস্ট করতে পারতাম না, ওর কাজেই সারাদিন লেগে থাকতে হতো। কিন্তু যদিও বা ওর ভেতরে সেটা নেই, ওর কথা হলো একটা ভালো করে রান্না করে রেখে দিও, আমি খেয়ে নেব। আর অবশ্যই ভাজা বড়া যেটা লাগে সেটা তো রাত্রে করতেই হয়, তাই না? সেটা তো আর ঠান্ডা খাওয়া যায় না, যেটা আমি নিজেই খেতে পারবো না সেটা আমি আমার বরকে কি করে খাওয়াই বলো। তো একই সাথে এদিকে জামা কাপড়গুলো তুলতে চলে এলাম। এবার পরন্ত বিকেল, রোদ দেখে তো বুঝতেই পারছো, আর শরীরটা ভীষণ খারাপ লাগছে। এই মুহূর্তে জামা কাপড়গুলো নিয়ে সোজা শুয়ে পড়বো বিছানাতে, আর ভালো লাগছে না। তারপর উঠে তো সন্ধে আছে, গোপুসোনার সন্ধ্যের সেবা আছে, সমস্ত কিছু তো আছেই। আর দেখো এদিকে মিঠি বসে বসে টিভি দেখছিল, আর আমি জামা কাপড়গুলো এনে একবার ভাবছিলাম যে শুয়ে পড়বো, কিন্তু আবার ভাবলাম না, একবারে গুছিয়েই শুই, ঘরটাও একটুখানি সুন্দর করে গুছিয়ে নিই, নাহলে ঘরটা ভীষণই অগোছালো লাগে দেখতে। আর বিকেলবেলা সন্ধে দেবো, পুজো দেবো, তার জন্য তো ঘর ঝাড়ু দেওয়া মানে সব কিছু থাকেই। তো একটুখানি যদি কাজটা এগিয়ে নেওয়া যায় তাহলে বিকেলে একটুখানি রেস্টটা মানে একটুখানি বেশিই করতে পারবো। সন্ধ্যের আগ মুহূর্তে উঠে শুধুমাত্র সন্ধে পুজোটা দিয়ে নিলেই হয়ে যাবে। তো সেই কারণে না আমি একটুখানি কাজটা করেই নিচ্ছি বলতে গেলে, কিন্তু এই মুহূর্তে আমার একদমই ভালো লাগছে না। আর মিঠিকে বলছিলাম যে আমাকে এই বিছানাতে একটু জায়গা করে দে, আমি এখানেই শোবো। কারণ সে যেহেতু এখানে বসে টিভি দেখে, তো তাকে ফেলে রেখে একা ওই ঘরে আমি শোই না কখনো, কারণ বলা তো যায় না কখন কে ডাকবে, আবার দরজা খুলবে। তো সেই কারণে, আর বাচ্চারা সাথে থাকলে দেখবে মায়েদের সেরকম ঘুমও হয় না, তাই না? কখন কোন কাজটা করবে, কখন কি করবে সেটা তো আর বলা যায় না, কারণ বাচ্চাদের মন, তাই না? আর এদিকে আমি জানালাটা লাগাতে লাগাতে এই পুতুলটাকে এতটা আদর করছিলাম, এটাকে দেখলেই আমার ভীষণ ভয় করে। মেয়েটা হরর ফিল্মের একদম তোমার অ্যাক্ট্রেসদের মতো ওকে সাজিয়েছে, তো সেটা দেখে না আমার ভীষণ ভয় করে। আর মেয়েকে বলছিলাম একটুখানি জলও খাসনি সারাদিন, হাত ধরে জল তুলে দিলে তাহলেই তুই খাবি, একটুখানি কি জল নিজের মতো করে খেতে পারিস না? আসলে কি বলো তো, মেয়েটা আমার এমনই, জানো তো। আর তারপর দেখো এদিকে ঘরটা গোছাতে গোছাতে হঠাৎ মনে পড়লো যে একটুখানি জানালা দিয়ে তাকাই। বেশ খানিকটা সময় তাকিয়েছিলাম জানালাটার দিকে, আর এই জানালাটা থেকে একদম রাস্তাটা পুরোটা দেখা যায়, তো বেশ ভালো লাগে, জানো তো। কারণ প্রতিদিন ওই যে বরের হাত ধরে বেরিয়ে যাব, বা আসলে কি বলো তো, আমার তো কোনো বন্ধু নেই সেরকম করে, একমাত্র আমার বর ছাড়া। তো সেই কারণে আমি বেরোতেও চাই না, আর বন্ধুত্বটা পাততেও চাই না, জানো তো। কারণ আমার আমার সবচেয়ে প্রিয় বন্ধুই হচ্ছে আমার বর, যে আমার প্রত্যেকটা কথা বোঝে, আর আমার মনটা কখন কীরকম আছে সেটা বোঝে। তো সেই কারণে আর কোনো বন্ধুর প্রয়োজন আমার নেই। আর তোমরা তো আছোই অবশ্যই, তোমরা আমার যারা যারা আমাকে ভালোবাসো, আমার দিদিভাইরা,
তারা তো প্রত্যেকে আমার পাশে আছো, তাই না? আর এই যে বলছিলাম প্রতিদিন তো বেরোনো সম্ভব নয় বন্ধুদের হাত ধরে, তো সেই কারণে একটুখানি জানালার পাশে দাঁড়ালেও আমার মনটা বেশ ভালো লাগে। ওই গণ্ডি তো একটুকুই বলো, জানালার ধারে দাঁড়ানো আর ছাদে গিয়ে গাছের পরিচর্যা করা, এইটুকুই আমার গণ্ডি। আর এইটুকু গণ্ডির মধ্যে আমি বেশ ভালো আছি, সুখে আছি। কারণ চাহিদাটা জীবনে আমার অনেকটাই কম, সেই কারণে হয়তো বা অনেক ভালো আছি। আর যখনই চাহিদা বাড়ে, সব প্রত্যেকের কথাই বলছি, চাহিদাটা যখন বাড়ে আর চাহিদা প্রয়োজন মতো সেরকম সাধ্য থাকে না, তখন দেখবি মন মানসিকতা অনেকটাই খারাপ হয়ে যায়, সাথে সংসারের প্রত্যেকটা মানুষের সাথে পারিবারিক সম্পর্কও খারাপ হয়ে যায়, তাই না? তো সেই কারণে আমি আমার চাহিদাটাকে একটা সীমাবদ্ধতার মধ্যে রেখেছি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। আর এদিকে দেখো ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগছে, তারপরেও মনে হচ্ছে এই কাজগুলি করে একটু যদি শুতে পারি তাহলে হয়তো একটু বেশিক্ষণ সময় শুয়ে থাকা যাবে। আর আমি গতকালকের ভিডিওর ব্লগগুলো পড়ছি, এটা রাতের খাওয়ার মিঠির, তো ওকে খাওয়াতে খাওয়াতেই কমেন্টগুলো পড়ে নিচ্ছি। কুমড়ো, আমার ডেলি লাইফ কুকিংয়ে দিদিভাই বলেছে কুমড়ো ডাঁটা দিয়ে এরকম আলুর তরকারি কখনো খাইনি গো, দেখে বেশ ভালো লাগলো, আমার জন্য রেখো, আমি যাচ্ছি। অবশ্যই দিদিভাই, তুমি একদিন বানিয়ে দেখো, জানো তো ভীষণ ভালো হয় খেতে। এটা কুমড়োর ডাঁটা নয় শুধুমাত্র, এটা তোমার সজনে ডাঁটা দিয়েও বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তারপর শ্রাবন্তী বলছিল, শ্রেয়াসেন মমের শ্রাবন্তী বলছিল নোটিফিকেশান পেয়েই চলে এলাম দিদি, সাথে থাকবো পুরোটাতে, আমি জানি তোমরা আমার পাশে আছো। তারপর ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাইকে আমি একটা আমার ভিডিওতে বলছিলাম যে দিদিভাই আমার ভিডিও দেখেনি, কেন আমি বুঝতে পারলাম না দিদিভাইয়ের মন খারাপ নাকি শরীর খারাপ। তখন দিদিভাই বলছিল না গো, আমার নেট প্রবলেম হচ্ছে তাই। তারপর মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল ঠিকই বলেছ, আমরাই সুন্দরভাবে বাড়ির মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি, তাও অনেক। আমার ছেলেকেও খাইয়ে দিলে খুব খুশি হয়, বা ভালো করে গুছিয়ে খায় না বলে মেখে দিই আর ও খেয়ে নেয়, সব কিছুর স্বাদ বুঝে না, খুব ভালো লাগলো, ভালো থেকো। সেটাই, বাচ্চাদেরকে একটু মেখে খাইয়ে দিলেই যে দেখো না, সে এটা খাবে না ওটা খাবে না, তারপর আমি মেখে খাইয়ে দিচ্ছি। তো সে বলছিল তার নাকি ঝাল লেগেছে, তো সেই কারণে তার মাথা চুলকাচ্ছে, কি পরিমাণে যে মাথাটা চুলকাচ্ছিল, আর ওর মাথায় না ড্যান্ড্রাফ হয়েছে জানো তো। তো সেই কারণে ভাবছি আগামীকাল দেখি ওর মাথায় একটু শ্যাম্পু করে দেব, তাহলে যদি সে একটুখানি শান্তি পায়। কারণ এই শীতের দিনে বাচ্চাদের অনেক সময় দেখবে ড্যান্ড্রাফ হয়ে যায়, আমাদের বড়দেরই হয়, আর ও তো বাচ্চা। তারপর লাইফ উইথ স্মাইলের দিদিভাই বলছিল আমাদের কি গ্যাস লাইনের মাধ্যমে, হ্যাঁ গো দিদিভাই, পাইপ লাইনে চলে আমাদের। আর এদিকে মনিকা দিদিভাই মিঠির রেজাল্টের কথা বলেছেন, অবশ্যই দিদিভাই তোমাদের সবাইকে জানাবো। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে।